সৈয়দ আজিজের বৈঠকখানা প্রেজেন্টস সত্যজিৎ রায়ের ভৌতিক গল্প নীল আতঙ্ক। গল্প পাঠ সৈয়দ আজিজ। গল্পটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের শোনার সুযোগ করে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। চলুন তবে শোনা যাক নীল আতঙ্ক। আমার নাম অনিরুদ্ধ বোস। আমার বয়স 29। এখনো বিয়ে করিনি। 8 বছর হলো আমি কলকাতার একটা সদাগরি আপিসে চাকরি করছি। মাইনে যা পাই তাতে একা মানুষের দিব্যি চলে যায়। সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি। দোতলায় দুখানা ঘর, দক্ষিণ খোলা। 2 বছর হলো একটা অ্যাম্বাসাডার গাড়ি কিনেছি। সেটা আমি নিজেই চালাই। আপিসের কাজের বাইরে একটু সাহিত্য করার শখ আছে। আমার 3খানা গল্প বাংলা মাসিক পত্রিকায় বেরিয়েছে, চেনা মহলে প্রশংসাও পেয়েছে। তবে এটা আমি জানি, কেবলমাত্র লিখে রোজগার করার মতো ক্ষমতা আমার নেই। গত কয়েক মাসে লেখা একদম হয়নি, তবে বই পড়েছি অনেক, আর তার সবই বাংলাদেশের নীল চাষ সম্পর্কে। এই বিষয়ে এখন আমাকে একজন অথরিটি বলা চলে। কবে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীলের চাষ শুরু করলো, আমাদের গ্রামের লোকেদের ওপর তারা কীরকম অত্যাচার করত, কিভাবে নীল বিদ্রোহ হলো, আর সব শেষে কিভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এদেশ থেকে নীলের পাট উঠে গেল, এসবই এখন আমার নখদর্পণে। যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার মনে নীল সম্পর্কে এই কৌতূহল জাগল, সেটা বলার জন্যই আজ লিখতে বসেছি। এখানে আগে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার। আমার বাবা মুঙ্গেরে নামকরা ডাক্তার ছিলেন। ওখানেই আমার জন্ম। ওখানের এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলার পড়াশুনো। আমার এক দাদা আছেন, আমার চেয়ে 5 বছরের বড়। তিনি বিলেত গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছেই গোল্ডার্স গ্রিন বলে একটা জায়গায় হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। দেশে ফেরার ইচ্ছে আছে বলে মনে হয় না। আমার যখন 16 বছর বয়স, তখন বাবা মারা যান। তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় এসে আমার বড় মামার বাড়িতে উঠি। মামা বাড়িতে থেকেই আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিএ পাশ করি। তারপর একটা সাময়িক ইচ্ছে হয়েছিল সাহিত্যিক হবার, কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টা দেখতে হলো। বড় মামার সুপারিশেই চাকরিটা হলো। তবে আমারও যে কিছুটা কৃতিত্ব ছিল না তা নয়। ছাত্র হিসাবে আমার রেকর্ডটা ভালোই, ইংরেজিটাও বেশ গড়গড় করে বলতে পারি। আর তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে, যেটা ইন্টারভিউয়ের সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল। মুঙ্গেরে ছেলেবেলার কথাটা বললে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে। কলকাতায় এক নাগাড়ে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে উঠত। এত লোকের ভিড়, ট্রাম বাসের ঘরঘরানি, এত হইহল্লা, জীবনধারণের এত সমস্যা। মাঝে মাঝে ইচ্ছে করে এসব থেকে ছুটে বেরিয়ে চলে যাই। আমার গাড়ি কেনার পর কয়েকবার এটা করেওছি। ছুটির দিনে একবার ডায়মন্ড হারবারে, একবার পোর্ট ক্যানিং, আর একবার দমদমের রাস্তা দিয়ে সেই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি। একাই গিয়েছি প্রতিবার, কারণ এই ধরনের আউটিংয়ে উৎসাহ প্রকাশ করার মতো কাউকে খুঁজে পাইনি। এ থেকেই বোঝা যাবে যে কলকাতা শহরে সত্যি করে বন্ধু বলতে আমার তেমন কেউ নেই। তাই প্রমোদের চিঠিটা পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী। আমি কলকাতায় চলে আসার পর বছর 4 আমাদের মধ্যে চিঠি চালাচালি চলেছিল। তারপর বোধহয় আমার দিক থেকেই সেটা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন আপিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল, মামা বাড়ি থেকে লোক এসে একটা চিঠি দিয়ে গেছে। খামের ওপর লেখা দেখেই বুঝলাম প্রমোদ। দুমকা থেকে লিখছে, জংলি আপিসে চাকরি করছি, কোয়ার্টার্স আছে, 3 সাতেক ছুটি নিয়ে চলে আয়। ছুটি পাওনা ছিল বেশ কিছু দিনের, তাই যত শীঘ্র সম্ভব আপিসের কাজ গুছিয়ে নিয়ে গত 27শে এপ্রিল, তারিখটা আজীবন মনে থাকবে, তল্পিতল্পা গুটিয়ে কলকাতার জঙ্গল ও ঝঞ্ঝাট পেছনে ফেলে
রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে। প্রমোদ অবশ্যই মোটর যোগে দুমকা যাবার কথা একবারও বলেনি, ওটা আমারই আইডিয়া। 200 মাইল রাস্তা, বড় জোর 5-5.5 ঘন্টার ধাক্কা। 10টার ভেতর ভাত খেয়ে বেরিয়ে পড়ব, দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব, এই ছিল মতলব। কাজের বেলা গোড়াতেই একটা হোঁচট খেতে হলো। রান্না তৈরি ছিল ঠিক সময়, কিন্তু ভাত খেয়ে সবে মুখে পানটা পুড়েছি এমন সময় বাবার পুরনো বন্ধু মোহিত কাকা এসে হাজির। একে ভারভারিক্কি লোক, তার উপর প্রায় 10 বছর পরে দেখা হলো। মুখ ফুটে কিছুতেই বলতে পারলাম না যে আমার তাড়া আছে। ভদ্রলোককে চা খাওয়াতে হলো, তারপর ঝাড়া 1 ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো। মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে মাল তুলে যখন নিজে উঠতে যাচ্ছি, তখন দেখি আমার একতলার ভাড়াটে ভোলাবাবু তার 4 বছরের ছেলে পিন্টুর হাত ধরে কোত্থেকে যেন বাড়ি ফিরছেন। আমায় দেখে বললেন, একা একা কোথায় পাড়ি দিচ্ছেন? আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্নভাবেই বললেন, এতটা পথ মোটরে একা যাবেন? অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভারের বন্দোবস্ত করলে হতো না? আমি বললাম, চালক হিসাবে আমি খুব হুঁশিয়ার, আর আমার যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুনই রয়েছে, তাই ভাবনার কিছু নেই। ভদ্রলোক বেস্ট অফ লাক বলে ছেলের হাত ধরে বাড়ির ভেতর ঢুকে পড়লেন। গাড়িতে বসে স্টার্ট দেবার আগে হাত ঘড়ির দিকে চেয়ে দেখি 11:45। হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগরে পৌঁছতেই লাগলো 1.5 ঘন্টা। এই 30টা মাইল পেরোতে এত ঝক্কি, রাস্তা এত বাজে ও আনরোম্যান্টিক যে মোটর যাত্রার 16 আনা উৎসাহ উবে যায়। কিন্তু তার ঠিক পরেই শহর পেছনে ফেলে গাড়ি যখন ছোটে মাঠের মধ্যে দিয়ে, তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতো। মন তখন বলে, এর জন্যেই তো আশা। কোথায় ছিল একদিন এই চিমনির ধোঁয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ বাতাস? 1:30 নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি, তখন পেটে একটা খিদের ভাব অনুভব করলাম। সঙ্গে কমলালেবু আছে, ফ্লাস্কে গরম চা আছে, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশেই স্টেশন। গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে 2টো টোস্ট, একটা অমলেট ও 1 পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। পথ বাকি এখনো 130 মাইল। বর্ধমান থেকে 25 মাইল গিয়ে পানাগড় পড়ে। সেখান থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছেড়ে ইলামবাজারের রাস্তা নিতে হবে। ইলামবাজার থেকে শিউড়ি হয়ে ম্যাসাঞ্জোর পেরিয়ে দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সবে দৃষ্টিগোচর হয়েছে। এমন সময় আমার গাড়ির পেছন দিকে একটা বেলুন ফাটার মতো শব্দ হলো, আর সেই সঙ্গে গাড়িটা একপাশে একটু কেদরে গেল। কারণ অবশ্যই সহজেই বোধগম্য। গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনও কয়েক মাইল দূরে। কাছাকাছি মেরামতির দোকানের আশাটা মন থেকে মুছে ফেলতে হলো। সঙ্গে যে স্টেপনি ছিল না তা নয়, আর জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্য কিছু নয়। তবু এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছেটা অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো? পাশ দিয়ে হুশাস করে অন্য কত গাড়ি বেরিয়ে যাবে, আর আমার শোচনীয় হাস্যকর অবস্থাটা তারা দেখে ফেলবে। এটা ভাবতে মোটেই ভালো লাগছিল না, কিন্তু কি আর করা। 10 মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার ক্যারিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম, তখন শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে এঁটে গেছে। ঘড়িতে দেখি 2:30টা বেজে গেছে। আবহাওয়াতে একটা গুমোট ভাব। ঘণ্টাখানেক আগেও সুন্দর হাওয়া বইছিল। গাড়ি থেকে দেখছিলাম বাঁশ ঝাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে। এখন চারদিকে থমথমে। গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশের নিচের দিকে দূরের গাছপালার মাথায় একটা কালচে নীলের আভাস লক্ষ্য করলাম। মেঘ, ঝড়ের মেঘ কি?
কালবৈশাখী? ভেবে লাভ নেই। স্পিডোমিটারের কাঁটা আরও চড়াতে হবে। ফ্লাস্কটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম। ইলামবাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল। ঘরে বসে যে জিনিস চিরকাল সানন্দে উপভোগ করেছি, যার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি, গান করেছি, সেই জিনিসই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকার সৃষ্টি করতে পারে তা কল্পনা করতে পারিনি। আর বাজ জিনিসটাকে কেন জানি কোনোদিনই আমি বরদাস্ত করতে পারি না। ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করবার ভাব নিয়ে যেন এই বাজের খেলা। এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্বরনিক্ষেপ, আর পর মুহূর্তেই কর্ণপটাহ বিদীর্ণ করা দামামা গর্জন, গুড়গুড় গুড়গুড়, খড়খড় খড়াত। এক এক সময় মনে হচ্ছিল যে আমার এই নিরীহ অ্যাম্বাসাডার গাড়িকেই তাক করে বিদ্যুৎ বান নিক্ষিপ্ত হচ্ছে, এবং আর একটু মনোযোগ দিয়ে কাজটা করলেই লক্ষ্যভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যে কোনো মতে যখন সিউড়ি ছাড়িয়ে ম্যাসাঞ্জোরের পথে পড়েছি, তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ, যেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না। বুঝলাম আমার গাড়ির আরেকটা টায়ার কাজে ইস্তফা দিল। হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিডোমিটারের কাঁটাকে 15 থেকে 25-এর মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণে ম্যাসাঞ্জোর ছাড়িয়ে যাওয়ার কথা। কোথায় এসে পৌঁছলাম? সামনের দিকে চেয়ে কিচ্ছু বোঝার উপায় নেই। কাঁচের উপর জলপ্রপাত, ওয়াইপারটা সপাত সপাত করে শব্দ করে চলেছে, কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলাই ভালো। নিয়ম মতো এপ্রিল মাসে এখন সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হয় রাত হলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম। যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘন বসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখব তার উপায় নেই। তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো মাইল খানিকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই, আর আমার সঙ্গে বাড়তি টায়ারও নেই। 15 মিনিট গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগল, এতখানি সময়ের মধ্যে একটি গাড়ি বা একটি মানুষও আমার গাড়ির পাশ দিয়ে গেল না। তবে কি ভুল পথে এসে পড়েছি? সঙ্গে রোড ম্যাপ আছে, সিউড়ি পর্যন্ত ঠিকই এসেছি জানি, কিন্তু তারপরে কোনো ভুল রাস্তায় মোড়ে ঘুরে থাকি। চোখ ধাঁধানো এই বৃষ্টিতে সেটা খুব অস্বাভাবিক নয়, কিন্তু যদি ভুল হয়ে থাকে, এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশেহারা হয়ে পড়তে হবে। যেখানেই এসে থাকি না কেন, এটা বীরভূমেরই মধ্যে, শান্তিনিকেতন থেকে মাইল 50-এর বেশি দূরে নয়। বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে। এমনকি হয়তো মাইল খানেকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যাব। পকেট থেকে উইলসের প্যাকেট আর দেশলাই বার করে একটা সিগারেট ধরালাম। ভোলাবাবুর কথা মনে পড়ল। ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, নইলে এমন একটা খাঁটি উপদেশ দেন কি করে? ভবিষ্যতে একটা তন্দ্রার ভাব এসে গেছিল। হর্নের শব্দে হঠাৎ উঠে বসলাম। বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকার গাঢ়তর। পেছনে ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি? দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই। টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার উপরে না হলেও প্রায় আধখানা আটকে রেখেছে। লরি যাওয়ার জায়গা নেই। গাড়ি সাইড কিজিয়ে, সাইড কিজিয়ে। আমার অসহায় ভাব দেখেই বোধহয় পাঞ্জাবি ড্রাইভারটি নেমে এলেন। ক্যা হুয়া, পাংচার? আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম। বললাম,
আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে একপাশে সরিয়ে আপনার যাবার জায়গা করে দিতে পারি। এবার লরি থেকে 5G'র সহকারী নেমে এলেন। 3 জনে ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে একপাশে করে দিলাম। তারপর জিজ্ঞেস করে জানলাম যে এটা দুমকার রাস্তা নয়, আমি ভুল পথে এসে গেছি। তবে সেটা মাইল 3 বেশি নয়। কাছাকাছির মধ্যে সারানোর কোনো দোকান নেই। লরি চলে গেল। তারপর ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈঃশব্দের সৃষ্টি হলো, আর আমি বুঝলাম যে আমি অকুল পাথারে পড়েছি। আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দুমাত্র সম্ভাবনা নেই, এবং রাতটা কিভাবে কাটবে তার কোনো ইঙ্গিত নেই। আশেপাশের ডোবা থেকে ব্যাঙের কোরাস আরম্ভ হয়েছে। বৃষ্টিটা কমের দিকে। অন্য সময় মাটির সোঁদা গন্ধে মনটা মেতে উঠত, কিন্তু এ অবস্থায় সম্ভব নয়। আর একটা সিগারেট ধরাতে যাব, এমন সময় হঠাৎ পাশের জানালা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিং হুইলটার ওপর পড়ল। আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে। বোধহয় জানালা। ধোঁয়ার কারণ আগুন, কেরোসিনের আলোর কারণ মানুষ। কাছাকাছি বাড়ি আছে এবং তাতে মানুষ আছে। টর্চটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আলোর দূরত্ব বেশি নয়, আমার উচিত এগিয়ে গিয়ে অনুসন্ধান করা। একটা রাস্তাও রয়েছে, অপরিসর পথ। সেটা বোধহয় আলোরই দিক থেকে। আমি যে রাস্তায় আছি সেটা এসে পড়েছে। পথের দুপাশে গাছপালার বন, তলার দিকটায় আগাছার জঙ্গল। কোচ পরোয়া নেই। গাড়ির দরজা লক করে রওনা দিলাম। যতদূর সম্ভব খানাখন্দ বাঁচিয়ে জল কাদার মধ্যে দিয়ে ছপাত ছপাত করে খানিক দূরে হেঁটে একটা তেঁতুল গাছ পেরোতেই বাড়িটা চোখে পড়ল। বাড়ি বলা ভুল হবে, 1খানা কি 1.5খানা ইটের ঘরের উপরে একটা টিনের চাল। ফাঁক করা দরজা দিয়ে ঘরের ভেতরে একটা জ্বালানো লণ্ঠন, একটা ধোঁয়াটে ভাব, আর একটা খাটিয়ার কোণ লক্ষ্য করলাম। কই হ্যায়! একটা মাঝবয়সী বেঁটে গোঁফওয়ালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভুরু কুঁচকে চাইল। আমি আলোটা নামিয়ে দিলাম। কাহা সে আয়া বাবু? আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করে বললাম, এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে? যা পয়সা লাগে আমি দেব। ডাক বাংলো মেয়ে? ডাক বাংলো? সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম। এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কী আছে দেখিনি। এবার টর্চটাকে ঘুরিয়ে আমার বাঁ দিকে ফেলতেই একটা বেশ বড় 1তলা পুরনো বাড়ি চোখে পড়ল। সেটা দেখিয়ে বললাম, এটাই ডাক বাংলো? হ্যাঁ বাবু, লেকিন বিস্তারা কুছ নেই হ্যায়, খানা ভি নেই মিলেগা। বিছানা আমার সঙ্গে আছে, খাট হবে তো? খাটিয়া হোগা। আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছ দেখছি, তুমি নিজে খাবে নিশ্চয়ই। লোকটা হেসে ফেলল। তার হাতের সেঁকা মোটা রুটি আর তার বউয়ের রান্না উরুৎকা ডাল কি আমার চলবে? আমি বললাম, খুব চলবে, ওরকম রুটিই আমার চলে। আর উরুৎকা ডাল, ও তো আমার খুবই প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, এখন নামেই ডাক বাংলো। তবে পুরনো সাহেবী আমলের বাড়ি, তাই ঘরের সাইজ বড় আর সিলিংটা পেল্লায় উঁচু। আসবাব বলতে একটি পুরানো নেয়ারের খাট, একপাশে একটা টেবিল, আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার। চৌকিদার আমার জন্যে একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের উপর রাখলো। বললাম, তোমার নাম কি হে? সুখন রাম বাবুজি। এ বাংলোয় লোকজন কোনো কালে এসেছে না আমি প্রথম? সুখন রামের রসবোধ আছে। সে হেসে ফেলল। বললাম, ভূত টুত নেই তো? আরে রাম রাম, কত লোকই তো এসে থেকে গেছে, কই এমন অপবাদ তো কেউ দেয়নি। এ কথায় একটু যে আশ্বস্ত হইনি তা বলতে পারি না।
ভূতে বিশ্বাস করি বা না করি, এইটুকু অন্তত জানি যে ভূত যদি থাকেই এই বাংলোতে, তাহলে সে সব সময়ই থাকবে, আর না থাকলে কোনো সময়ই থাকবে না। বললাম, এটা কতদিনের পুরনো বাড়ি? সুখন আমার বেডিং খুলে দিতে দিতে বলল, पहले ये नील कोठी था, एक नील का फैक्ट्री भी था नज़दीक में, उसका एक चिमनी अभी तक खड़ा है और सब टूट गया। এই অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম। মুঙ্গেরের আশেপাশেও ছোটবেলায় পুরনো ভাঙা নীলকুঠি দেখেছি। সুখেনের তৈরি রুটি আর কলাইয়ের ডাল খেয়ে নেয়ারের খাটে বিছানা পেতে যখন শুলাম, তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলে পৌঁছবে বলে টেলিগ্রাম করেছিলাম। ও একটু চিন্তিত হবে অবশ্যই, কিন্তু সেই নিয়ে ভেবে লাভ নেই। একটা আস্তানা যে পেয়েছি এবং বেশ সহজেই পেয়েছি, সেটা কম ভাগ্যের কথা নয়। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলব, উচিত শিক্ষা হয়েছে আমার। তবে এটাও ঠিক যে এমনি শেখার চেয়ে ঠেকে শেখার দাম অনেক বেশি। লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে এসেছি। দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তাই যথেষ্ট। ঘরে বেশি আলো থাকলে আমার ঘুম আসে না, অথচ এখন যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে সেটা লক করে এসেছি বলাই বাহুল্য। একটু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় হয়তো তার চেয়ে কিছুটা কমই। বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে। ব্যাঙ আর ঝিঝির সমবেত কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে। শহরের জীবনটা এত দূরে আর এত পেছনে সরে গেছে যে সেটাকে একটা ঐতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। নীলকুঠি। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের কথা মনে পড়ল। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্নওয়ালিস স্ট্রিটের কোনো এক পেশাদারি থিয়েটারে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। কতক্ষণ পরে তা জানি না। দরজায় একটা খচমচ আওয়াজ হচ্ছে। ভেতরে হুড়কো দেওয়া। বুঝলাম বাইরে থেকে কুকুর বা শিয়াল জাতীয় একটা কিছু নখ দিয়ে সেটাকে আঁচড়াচ্ছে। মিনিট খানেক পরে আওয়াজটা থেমে গেল। আবার সব চুপচাপ। চোখ বুঝলাম, কিন্তু সে কিছুক্ষণের জন্য। একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে গেল। গ্রাম বাংলার নেড়ি কুত্তার ডাক এটা নয়, এটা হলো বিলেতি হাউন্ডের হুঙ্কার। এ ডাক আমার অচেনা নয়। মুঙ্গেরে আমাদের বাড়ির 2টো বাড়ি পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাত্রে এ ডাক শুনতে পেতাম। এ তল্লাটে এমন কুকুর কে পুষবে? একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি, কারণ কুকুরটা বাংলোর খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে। তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাক নিয়ে এতটা মাথা কামানোর কোনো মানেই হয় না। তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা দেখা যাক। রাত কটা হলো? জানালা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। শোয়া অবস্থাতেই বাঁ হাতটা তুলে মুখের সামনে আনতেই বুকটা ধড়াস করে উঠল। হাতে ঘড়ি নেই, অথচ অটোমেটিক ঘড়ি। যত পরে থাকা যায় ততই ভালো বলে ওটা শোয়ার সময় কখনো খুলে শুই না। ঘড়ি কোথায় গেল? শেষটায় কি ডাকাতের আস্তানা এসে পড়লাম নাকি? তাহলে আমার গাড়ির কি হবে? বালিশের পাশে হাত দিয়ে টর্চটা খুঁজতে গিয়ে দেখি সেটাও নেই। এক লাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটাও উধাও। মাথা গরম হয়ে উঠল। এর একটা বিহিত করতেই হবে। হাত দিলাম, চৌকিদার। কোনো উত্তর নেই। বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো যে হুড়কোটাকে যেমনভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনি আছে। জানালাতেও গরাদ। তবে তবে চোর এলো কোথা দিয়ে? দরজার হুড়কোটা খুলতে গিয়ে আমার নিজের হাতের ওপর চোখ পড়ে কেমন জানি খটকা লাগলো। হাতে কি চুন লেগেছে না পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাশে লাগছে কেন? আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন?
মাথাটা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। চৌকিদার, চৌকিদার! নিজের নিজের গলার স্বর চিনতে পারছিলাম না, উচ্চারণও না। যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ানা আমার কোনোদিনই ছিল না। আর চৌকিদারি বা কোথায়, আর কোথায় বা তার ঘর? বাংলোর সামনে ধুধু করছে মাঠ, দূরে একটা আবছা বাড়ি দেখা যাচ্ছে, তার পাশে একটা চিমনির মতো স্তম্ভ, চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। আমার পরিবেশ বদলে গেছে, আমি নিজেও বদলে গেছি। ঘরমাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম। চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। ঘরের সব কিছুই এখন দেখতে পাচ্ছি। খাট আছে, তাতে মশারি নেই, অথচ আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম। বালিশ যেটা রয়েছে সেটাও আমার নয়, আমারটা ছিল সাধারণ। এটার পাশে বাহারের কুচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকের দেওয়ালের সামনে সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই। আবছা আলোতেও তার বার্নিশ করা কাঠটা চকচক করছে। টেবিলের উপর রাখা রয়েছে লণ্ঠন নয়, বাহারের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প। আর জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হলো। এক কোণায় দুটো ট্রাঙ্ক, দেওয়ালে একটা আলনা, তা থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি, আর একটা হান্টার চাবুক। আলনার নিচে একজোড়া হাঁটু অবধি জুতো, যাকে বলে গ্যালোশাস। জিনিসপত্র ছেড়ে আর একবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম। এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট আর পায়ে মোজা। পায়ে জুতো নেই, তবে খাটের পাশেই দেখলাম একজোড়া জুতো, একজোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে। আমার ডান হাতটা এবার আমার মুখের উপরে বুলিয়ে বুঝতে পারলাম শুধু গায়ের রং ছাড়াও আমার আরও পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট আর সরু চোয়াল আমার নয়, আমার নয়। মাথায় হাত রেখে দেখি ঢেউ খেলানো চুল পিছনে কাঁধ অবধি নেমে এসেছে, কানের পাশে জুলফি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় আর আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারা দেখার জন্য। কিন্তু আয়না কোথায়, আয়না কোথায়? রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটি মাত্র বালতি ছাড়া সেখানে আর কিছু নেই। এখন দেখি মেঝের কোণে একটা টিনের বাথটব, আর তার পাশে চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে ঠিক আমার সামনে, একটা কাঠের ড্রেসিং টেবিলের উপরে লাগানো একটা ওভাল শেপের আয়না। আমি জানি আয়নার সামনে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয়। কোনো এক বিভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর এক সাহেব। তার গায়ের রং ফর্সা, সোনালি চুল, চোখ কটা, এবং চোখের চাহনিতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুতভাবে মিশেছে। কত বয়স হবে এই সাহেবের? কত? 30-এর বেশি নয়, না, 30-এর বেশি নয়। তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্য অকালেই বার্ধক্যের ছাপ পড়েছে। কাছে গিয়ে আরও ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে এলো। এই কণ্ঠস্বর আমার নয়, এই কণ্ঠস্বর আমার নয়। এই দীর্ঘশ্বাসও সাহেবের মনের ভাব ব্যক্ত করছে, আমার নয়। এরপর যা ঘটল তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়, আমার হাত পা সব কিছুই অন্যের অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে। অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, এ থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কি না তা আমার জানা নেই। বাথরুম থেকে শোবার ঘরে ফিরে এলাম। আমার রাইটিং টেবিলের দিকে চোখ পড়ল। ল্যাম্পটা এখনো জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা, তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাতার খোলা পাতায় কিছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়াত থেকে কলমটা আমার ডান হাতে তুলে দিল। সে হাত এবার বাঁ দিক থেকে সাদা পাতার দিকে অগ্রসর হলো। ঘরের নিস্তব্ধতা ভেদ করে খসখস শব্দ করে খাগের কলম লিখে চলল। 27 এপ্রিল 1868। কানের কাছে আবার সেই রাক্ষুসে মশার বিনবিন আরম্ভ হয়েছে। শেষটায়
এই সামান্য একটা পোকার হাতে আমার মতো একজন জাঁদরেল ব্রিটিশারকে পরাহত হতে হলো। ভগবান, এ কেমন বিধি! এরিক পালিয়েছে, পার্সি আর টনিও আগেই ভেগেছে। আমার বোধ হয় ওদের চেয়েও বেশি টাকার লোভ, তাই বারবার ম্যালেরিয়ার আক্রমণ সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারি না। না, শুধু তাই নয়, ডায়েরিতে মিথ্যে বলা পাপ। আর একটা কারণ আছে, আমার দেশের লোক আমাকে হাড়ে হাড়ে চেনে। সেখানে থাকতেও তো কম দুর্নীতি করিনি, আর তারা সে কথা ভোলেও নি। তাই ইংল্যান্ডে ফিরে যাবার সাহস নেই। বুঝতে পারছি এখানেই থাকতে হবে, আর এখানেই মরতে হবে। মেরি আর আমার 3 বছরের শিশু সন্তান টরির কবরের পাশেই আমার কবর হবে। এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভদের উপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতো একটি লোকও এখানে নেই। এক যদি মির্জান কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত বেয়ারা মির্জান। আর রেক্স, আসল ভাবনা তো রেক্সকে নিয়েই। হায় প্রভুভক্ত কুকুর, আমি মরে গেলে তোকে এরা আস্ত রাখবে না রে। হয় ঢিল মেরে, না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করবে। তোর যদি একটা ব্যবস্থা করে যেতে পারতাম। আর লিখতে পারলাম না, হাত কাঁপছে। আমার হাত নয়, ডায়েরি লেখকের হাত। কলম রেখে দিলাম। এবার আমার ডান হাতটা টেবিলের উপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল। একটা দেরাজের হাতল, হাতের টানে দেরাজ খুলে গেল। ভেতরে একটা পিন কুশন, একটা পিতলের পেপার ওয়েট, একটা পাইপ, কিছু কাগজপত্র। আরও খানিকটা খুলে গেল দেরাজ। একটা লোহার জিনিস চকচক করে উঠল। পিস্তল, তার হাতলে হাতির দাঁতের কাজ। আমার হাত পিস্তলটা বার করে নিল। হাতের কাঁপুনি থেমে গেল। বাইরে শেয়াল ডাকছে। সেই শেয়ালের ডাকের প্রত্যুত্তরেই যেন গর্জে উঠল হাউন্ডের কণ্ঠস্বর। চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে। সামনে মাঠে চাঁদের আলো। বাংলোর বারান্দা থেকে হাত 20 দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রে হাউন্ড ঘাসের উপর দাঁড়িয়ে আছে। আমি বাইরে আসা মাত্রই আমার দিকে ফিরে ল্যাজ নাড়াতে লাগলো। রেক্স, রেক্স! গম্ভীর ইংরেজ কণ্ঠ। দূরে বাঁশবন ও নীলের ফ্যাক্টরির দিক থেকে ডাকটা প্রতিধ্বনিত হয়ে আসলো। রেক্স, রেক্স! রেক্স এগিয়ে এলো। তার ল্যাজ নড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো। পিস্তলের মুখ কুকুরের দিকে। রেক্স যেন থমকে গেল। তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব। আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটা ধোঁয়া, আর চারিদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ। রেক্সের দেহের সামনের অংশ বারান্দার উপর, আর পিছনটা ঘাসের উপরে এলিয়ে পড়েছে। পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠেছে দূরের গাছপালা থেকে। ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। ঘরে ফিরে এসে দরজায় হুটকো লাগিয়ে খাটের উপর এসে বসলাম। বাইরের লোকের গোলমাল এগিয়ে আসছে। পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতেই বুঝলাম সেটা বেশ গরম। তারপর আর কিছুই জানি না। হঠাৎ দরজা ধাক্কা নিতে ঘুম ভেঙে গেল। চালে আয়া বাবুজি। ঘরে দিনের আলো। চিরকালের অভ্যাস মতো দৃষ্টি আপনা থেকে বাঁ হাতের কবজির দিকে চলে গেল। 6:13। ঘড়ি চোখের আর কাছে আনলাম না, কারণ তারিখটাও দেখা যায় এতে। 28 এপ্রিল। বাইরে থেকে সুখরাম বলছে, আপকা গাড়ি ঠিক হো গিয়া বাবুজি। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু শতবার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা কি কেউ বিশ্বাস করবে?